বাড়িতে ফিরে বৃন্দার মুখোশ খুলে দিয়ে বৃন্দাকে উচিত শিক্ষা দিল রাঙামতি। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জঙ্গলে রাঙামতিকে বাঁচানোর জন্য সেখানে সত্যজিৎ তার টিমদেরকে নিয়ে পৌঁছে যায়। সত্যজিৎ হঠাৎ করে লক্ষ্য করতে পায় যে রাঙামতির দিকে বন্দুক তাক করে রেখেছে সেই ছদ্মবেশী পুলিশরা। তখনই সত্যজিৎ তার টিমদের সকলকে বুঝিয়ে দেয় কে কোথা থেকে অবস্থান করবে, কে কোথা থেকে গুলি করবে। আর এইসব কিছু বুঝে দেওয়া হয়ে গেলে সত্যজিৎ পুরো টিমকে নিয়ে গুন্ডাদেরকে ঘিরে ফেলে, গুন্ডাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। আর এতেই রাঙামতি হাসতে শুরু করে, এক এক করে সমস্ত গুন্ডাদেরকে গুলি করে ঘায়েল করে তাদের হাতে গুলি ছুড়ে দেয়। গুলির এইসব কিছু দেখে রাঙামতির মা তো ভীষণ রকম হতদম্ব হয়ে পড়ে। এদিকে এক এক করে সমস্ত গুন্ডাদেরকে ঘায়েল করে দেয়। আর শেষ পর্যায়ে এসে থামজাপ দেখিয়ে যায় রাঙামতি। আর অন্যদিকে সত্যজিৎ দুজনাকে খুব ভালো করেই বুঝতে পারে রাঙামতি আগে থেকে ট্র্যাকার লাগিয়ে সমস্ত প্ল্যান একদম বানচাল করে দিয়েছে। রাঙামতি সে নকল পুলিশ অফিসারের কাছে এসে সে মেয়েটির গালে কষিয়ে থাপ্পড় মেরে দেয়। আর তখনই তাকে বলে, এবার দেখবি কে কাকে মারে। আমার দিকে বন্দুক তাক করে রেখেছিলি না? সত্যজিৎ স্যার এই মেয়েটির কাছ থেকে মোবাইলটা নিয়ে কিছুক্ষণ আগে একজন ফোন করেছিল আর সমস্ত প্ল্যান তার করা। তাকে আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, তারপর যা করার করছি। সত্যজিৎ তখন রাগার কাছে এসে বলে, শোনো রাগা, তোমাকে ইমিডিয়েটলি বাড়িতে যেতে হবে। বিহুর শরীরের অবস্থা ভালো না, বিহুর শরীরে প্রচণ্ড রকম জ্বর হয়েছে। তুমি বরং তোমার মাকে নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। এই কথা শোনার পর রাঙামতির মাথায় আকাশ ভেঙে পড়ে। রাঙা তখন বলে, কি বলছিস কি? বিহুর জ্বর মানে? সত্যজিৎ তখন বলে, হ্যাঁ আমিও শুনতে পেয়েছি, ফোন করে আমাকে জানানো হয়েছে, তাই তোমাকে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। আর আমি এদিকটা সামলে নিব, তুমি চিন্তাটা করো না। এদিকে রাঙা তখন তার মাকে বলে, চল মা, তোকে নিয়ে যাব আজকে। রাগার মা তখন বলে, আমি আবার কোথায় যাব? রাঙা তখন বলে, আমার সঙ্গে তোকে যেতেই হবে মা। তখনই রাগার মা বলে, আমি এই জঙ্গলটাকে রেখে কি করে যাব? এই মানুষগুলো আমার ওপর ভরসা করে রয়েছে, এই জঙ্গলটার কি হবে তুই আমাকে বলতো। রাগা তখন বলে, তুই চিন্তাটু করিস না মা, আমি সমস্ত ব্যবস্থা করে দিব। এই দ্বীপের কোনো কিছু করতে পারবে না, এই দ্বীপের সমস্ত মানুষগুলো ভালো থাকবে। চারদিকে পুলিশ প্রোটেকশনের ব্যবহার করব, দরকার হলে চারদিকে ঘিরে ফেলবে পুলিশ। তারপরও তোকে আমার সঙ্গে যেতে হবে রে মা, চল আমার সঙ্গে। বিহুর যে প্রচণ্ড রকম শরীর খারাপ, তার যে প্রচণ্ড রকম জ্বর হয়েছে, কী জ্বর হয়েছে সেটা তো আমি জানি না, তোকে অবশ্যই আমার সঙ্গে যেতে হবে। আর শহরটাতেই এই প্ল্যান সাজিয়েছে, এই জঙ্গলে থাকা গুপ্তধনগুলো খুঁজে বের করে শহরটাতে কি করবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই তোকে আমার সঙ্গে যেতে হবে। অন্যদিকে ডাক্তার নিয়ে আসে বিহুকে দেখানোর জন্য। ডক্টর বিহুকে দেখে নেয়। প্রমিতা বলে, ডক্টর কি হয়েছে বিহুর, আপনি কি কিছু বুঝতে পারছেন নাকি? ডক্টর তখন বলে, আমি তো অনেক কিছুই করলাম কিন্তু এখনও ভালো করে বুঝতে পারছি না আসলে জ্বরটা হলো কোথা থেকে। তবে এতটুকু বুঝতে পারছি হয়তোবা ডেঙ্গু, ম্যালেরিয়া বা কিছু একটা হতে পারে, এখনও তো কোনো কিছু করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। ডক্টর এরকম জ্বর আগে কখনো দেখেনি, তাই বারবার শুধু বিহুর দিকে তাকিয়ে তাকে চেক আপ করতে শুরু করে। তখনই আবার নবারুণ বলে ওঠে, হঠাৎ করে মেয়েটার কি হয়ে গেল? সকালবেলা তো খেলাধুলা করছিল, হঠাৎ করে জ্বরটা চলে আসলো, তাই এখন কি কোনোভাবে হসপিটালে ভর্তি করাতে হবে নাকি? ডক্টর তখন বলে, আমি দেখছি কি করা যায়, তবে আমি কিছু টেস্ট লিখে দিলাম, ব্লাড টেস্ট আগে করে আসুন, তারপর রিপোর্টটা আমাকে দেখাবেন, তারপর আমি বলবো আসলে কি হসপিটালে নিয়ে যেতে হবে কিনা। কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, কে থাকবে ওর সঙ্গে, ওর মা কোথায়? একলব্য তখন বলে, ওর মা একটু বাইরে আছে কিন্তু চলে আসবে। প্রমিতা তখন ডক্টরকে বলে, আপনি চিন্তা করবেন না ডক্টর, ওর মা কাল সকালের মধ্যেই আবার বাড়ি ফিরবে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু বলবেন প্লিজ যে কোথা থেকে এই জ্বরটা হতে পারে বা কিসের লক্ষণ। তখনই ডক্টর বলে, আমি তো বললাম আগে রিপোর্টটা আসুক, রিপোর্টটা দেখে আমি শিওর হব, কিন্তু এখন কোনো কিছু বলতে পারছি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা বড় ধরনের একটা ভাইরাসের জ্বর হতে পারে, তাই আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন। হসপিটালে ভর্তির কাজ হলে সঙ্গে তো একজনকে থাকতে হবে, যেহেতু মা নেই এখন অন্য কাউকে তো থাকতে হবে। এ বলে তখন ডক্টর কিছু টেস্ট লিখে দেয়, সে টেস্টগুলো একলব্যর হাতে তুলে দেয়। নবারুণ তখন বলে, ডক্টর এমনিতে কোনো ভয়ের কোনো কিছু নেই তো? ডক্টর তখন বলে, এমনিতে আপাতত ভয়ের কিছু নেই, তবে আস্তে আস্তে যদি জ্বরটা আরও বাড়তে থাকে তাহলে কিন্তু খুব ভয়ের কিছু হতে পারে, আমি এটা বলে গেলাম। এই বলেই তখন ডক্টর সেখান থেকে চলে যায়। এদিকে সকলে ভীষণ রকম চমকে ওঠে যে আসলে বিহুর হয়েছেটা কি, হঠাৎ করে এরকম জ্বর, সকলে তো ভীষণ রকম চিন্তা করছে কোনোভাবে এটা আবার ভাইরাস জ্বর নয় তো। বিহু তখন তার মাকে দেখার জন্য ছটফট করতে শুরু করে, আমি মায়ের কাছে যাব, মা কোথায়? প্রমিতা তখন বলে, চিন্তা করিস না বিহু, তোর মা চলে আসবে। অন্যদিকে আরাফ, অর্থাৎ সে গুন্ডার নাম ছিল আরাফ, তখনই সেখানে তার মম চলে আসে। আর এসে তখন বলে, কিরে এভাবে ঘুমিয়ে থাক
থাকলে হবে? ওই দিকটার কী খবর জানিস? সমস্ত সমস্ত পুলিশ অফিসার আমরা যে পাঠিয়েছিলাম তাদেরকে ধরে ফেলেছে সত্যজিৎ। রাঙামতি তীরন্দাজ তার মাকে নিয়ে আবার শহরে পৌঁছে গিয়েছে। আমরা আমরা কোনোভাবেই গুপ্তধনের সন্ধান পেলাম না। আরাফ তখন বলে, আমি সব কিছুই জানি, সব কিছুই জানি। রাঙা যে আমাকে থ্রেট দিয়েছিল না, তখনই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তবে হ্যাঁ, তবে একটা কথা, এখন হবে আসল খেলা। রাঙামতির বাড়ির লোক, আমার বাড়ির লোক, একটা যুদ্ধ তৈরি করব আমরা। আর কত মানুষকে শেষ করব? সবাইকে শেষ করে দেব। এদিকে আরাফের মম তখন বলে ওঠে, আমাদেরকে যা করার তাড়াতাড়ি করতে হবে। এভাবে এভাবে যদি আমরা করতে থাকি না, তাহলে কিন্তু কোনোভাবে ওই সম্পত্তির কোনো খোঁজ আমরা পাবো না। আরাফ তখন বলে, মম তুমি চিন্তা না, আমি দেখছি কি করা যায়। অন্যদিকে দেখা যাবে বাড়িতে থাকা একটা মেয়ে তাদের সমস্ত কথা আড়াল পেতে শুনে ফেলে। অর্থাৎ সেই মেয়েটি মনে হয় একটু ভালো প্রকৃতির, যার কারণে তাদের কথাগুলো আড়াল পেতে শুনতে শুরু করে। আরাফ তখন বলে, আমি খুব তাড়াতাড়ি শহরে গিয়ে আমি ওই যুদ্ধ শুরু করে দেব। রাঙামতি এত সহজে পার পাবে না। আমার সঙ্গে লাগতে এসেছে রাঙামতি, এর ফল খুব খারাপ হবে। অন্যদিকে দেখা যাবে যে প্রমিতা একটা গরম তেল নিয়ে আসে। বিহুকে তখন বলে, আমি গরম করে তেল নিয়ে এসেছি, এটা তোমার পায়ে মালিশ করে দিলে দেখবে একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তাটা করো না। বিহু তখন আবারও রাঙা বলে চিৎকার শুরু করে দেয়। তখনই প্রমিতা বলে, চিন্তা করিস না বিহু, চলে আসবে। রাঙামতি তখন সেখানে চলে আসে। রাঙামতি চিৎকার করে এসে তখন বিহুর কাছে এসে কান্নায় ভেঙে পড়ে, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমি চলে এসেছি। রাঙামতি এসেই দেখতে পায় যে তার মায়ের বিহু প্রচণ্ড রকম জ্বরে পুরো শরীর একদম জ্বলে যাচ্ছে, গাটা পুরো কাতরাচ্ছে। আর এটা দেখে রাঙামতি নিজেকে আর সামলে রাখতে পারছে না। কি হয়ে গেল হঠাৎ করে, কিছুই তো বুঝতে পারছি না। নবারুণ তখন বলে, আমরাও তো ঠিক বুঝতে পারছি না, সকালবেলা খেলাধুলা করলো, হঠাৎ করে কি হয়ে গেল, আমরাও তো চিন্তা করছি এটা আবার কোনোভাবে ওই ভাইরাস জ্বর নয় তো। কিছুক্ষণ পরে রাঙামতির মাও সেখানে চলে আসে। প্রমিতা রাঙামতির মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। রাঙার মা তখন বলে, আমি জানি এই জ্বরটা কিসের লক্ষণ, আমি তো সব কিছুই জানি। এই জ্বরটা হলো সে দ্বীপের সে জীবাণু থেকে সে মারণ জ্বর। আমার নাতনিটাকে এ জ্বরে আক্রান্ত করলো শেষ পর্যন্ত। তবে চিন্তাটু করিস না, আমি একটা টোটকা বানিয়ে দিচ্ছি। অনেক গাছপালা দিয়ে আমি একটা ওষুধ বানিয়েছি, সেই ওষুধটা খেলে অবশ্যই দেখবে ঠিক হয়ে যাবে। মায়ের দিকে তাকিয়ে থাকে একলব্য। রাঙার মা তখন বলে, সব কিছু ছেড়ে আমার নাতনিটাকে এরকম একটা জ্বরে আক্রান্ত করলো, ঠাকুর তুমি রক্ষা করো এই মারণ জ্বর থেকে। এদিকে রাঙামতি তো কান্নায় ভেঙে পড়ে, কোনোভাবেই নিজেকে সামলে উঠতে পারছে না। রাঙার দিকে তাকিয়ে তখন তার মা বলে ওঠে, চিন্তা করিস না, আমি তো আছি তাই না, আমি দেখছি কি করা যায়। আমি একটা ওষুধ বানিয়ে দিচ্ছি, এটা বাড়ির প্রত্যেককে খাইয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকে সেফ থাকবে। আমি একজনের জন্য বানাবো না, সকলের জন্যই বানাবো। রান্নাঘরে এসে তখন রাঙামতি সে টোটকা বানানোর চেষ্টা করে। এক এক করে পাঞ্চালি অঙ্কুর সকলকে এক এক ধরনের গাছ আনার জন্য পাঠিয়ে দেয়। পাঞ্চালিও সেখানে চলে আসে। পাঞ্চালি এসে বলে, মাসিমা সব কিছুই তো নিয়ে আসলাম। তখনই রাঙামতির মা সব কিছু বানাতে শুরু করে। এদিকে সার্থকী তখন বলে, সব কিছু ঠিক আছে, তবু আমার কেন জানি মনে হচ্ছে একবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত হবে। রাঙার মা তখন বলে, আমি দিচ্ছি তো, এই ওষুধ খেয়ে সকলে সুস্থ হয়ে গিয়েছে, বিহুরও কিছু হবে না। আর হ্যাঁ, বাকি ছেলে মেয়ে যারা আছে সবাইকে কিন্তু এটা খাইয়ে দিতে হবে, তাহলে ওরাও সেফ থাকবে, ওদের আর এই মারণজনে কোনোভাবে আক্রান্ত করতে পারবে না। এদিকে রাঙামতি তার মেয়ের কাছে সে কান্নায় ভেঙে পড়ে, তোর কিচ্ছু হবে না। একলব্য তখন বলে, আমার মনে হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, ওর জ্বর তো দিনের পর দিন বেড়েই চলেছে। রাঙা তখন বলে, মা তো বলেছে এটা নাকি একটা ভাইরাস জ্বর। অন্যদিকে বৃন্দা তখন সেখানে এসে বলে, রাঙা তুই ফিরে এসেছিস, আরে এখন এইভাবে বসে থাকলে হবে নাকি, বিহুর জ্বরটা কি কমেনি নাকি? রাঙা তখন বলে, জ্বর কমবে কী করে, এটা তো একটা ভাইরাস জ্বর, সে ভাইরাস জ্বর। বৃন্দা তখন বলে, ও সে মিসাইলের ভিতরে যে জীবাণুটা ছিল ওই রকম নাকি? তখনই রাঙা বলে, তুই মনে হয় কিছু জানিস না তাই না, আমি এবং কম্পাস মিলে সেই মিসাইলটাকে ডিসঅর্ডার করেছিলাম, অর্থাৎ নিষ্ক্রিয় করে দিয়েছিলাম। আর এর পিছনে তুই যে আছিস না, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। তোকে সত্যজিৎ বারণ করেছে তো বাইরে না যাওয়ার জন্য। রাঙার দিকে তাকে বৃন্দা তখন বলে, কেন রে, আমাকে বাইরে যেতে বারণ করবে কেন, আমি কি এমন করেছি? যাকে বলার সব কিছু তাকে বল। এই সব কিছু হয়েছে একলব্যর জন্য, একলব্য যদি দ্বীপে না যেত তাহলেই তো এরকম কিছু হতো না। একলব্য বৃন্দার কাছে এসে তার উপর রেগে গিয়ে বলে, বড় বৌদি এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুমি আমার ওপর সমস্ত দোষ কেন চাপাচ্ছ, আমি কি করেছি? রাঙা তখন বৃন্দার কাছে এসে বলে, শোন বড় বৌদি, আমি কিন্তু তোকে খুব ভালো করে চিনি, হারে চিনি, তুই যে এর সঙ্গে জড়িত না, এটা খুব তাড়াতাড়ি আমি প্রমাণ করে দেব, তোর মুখোশটা আমি খুলে দেব। এই বলেই তখন রাঙা তাকিয়ে থাকে বৃন্দার দিকে, আর বৃন্দা তখন ভীষণ রকম ভয় পেতে শুরু করে। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।